নমস্কার বন্ধুরা, স্টাডি বাংলা 360 ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি কে টার্গেট করে একটা নতুন বুক সিরিজ শুরু করতে যাচ্ছি। তো থাম্বনেল থেকে বুঝতেই পারছো এটা খুব ফেমাস বুক। তো এই বুকটার আমরা জিকে জিএসএ কোশ্চেনগুলো নিয়ে আজকে আলোচনা করব। 1 নম্বর প্র্যাকটিস সেট থেকে আমরা জিকে জিএসএ কোশ্চেনগুলো করবো আজকে। আমরা 30টা কোশ্চেন আছে, আমি 30টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমাদের রেসপন্স যদি খুব ভালো পাই তাহলে আমরা এই বুকটা শেষ হলেও অন্য আরেকটা প্র্যাকটিস বুক নিয়ে সেটা আসবো এবং সেটা সলিউশন করাবো তোমাদেরকে। আজকে আমরা 30টা কোশ্চেন করব, বেশি লেন্দি ভিডিও করব না, যেটুকু দরকার সেটুকুই করব। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, ম্যানগ্রোভের ব্রোন ড্যাশে পাওয়া যায়? মধ্যপ্রদেশ, বাঁকুড়া, সুন্দরবন, নর্মদা বদ্বীপে। তো এটা সবাই আশা করি জানো, এটা সবাই জানো যেটা ম্যানগ্রোভ সুন্দরবনে পাওয়া যায়। তো আমরা কিছু ডিটেলস জেনে নিই। যেমন ম্যানগ্রোভ বন মূলত উপকূলীয় ও বদ্বীপ অঞ্চলে জন্মায়। এই বন লবণাত্মক জল ও জোয়ার ভাটা ও কাদা মাটি নিতে সক্ষম হয়। ভারতীয় প্রধান সবচেয়ে বড় ম্যানগ্রোভ হচ্ছে সুন্দরবনে। সুন্দরবন হচ্ছে সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্যটা। সুন্দরবন গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নদীবাহিত বদ্বীপে অবস্থিত। সুন্দরবন অবস্থিত হচ্ছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ, মানে ভারতের পশ্চিমবঙ্গটা আর বাংলাদেশের কিছুটা অংশে নিয়ে সুন্দরবনটা অবস্থিত। এখানে সুন্দরী গাছ পাওয়া যায়, সেই জন্য এই সুন্দরী এই গাছের নাম থেকেই নাম হয়েছে সুন্দরবন। যে সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছিল 1987-এ, রামসার সাইট হয়েছে 2019-এ, আর সুন্দরবন টাইগার রিজার্ভ হয়েছে 1987-এ। ঠিক আছে। যে সুন্দরবন ছাড়া ভারতের আর কোথায় ম্যানগ্রোভ বন পাওয়া যায় না? ভিতরকণিকা উড়িষ্যাতে দ্বিতীয় বৃহত্তম, এটা হচ্ছে ম্যানগ্রোভ বন। আর কচ্ছ উপসাগরে গুজরাটে, এটা পশ্চিম ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। নদী মোহনা বা বদ্বীপ, এটা হচ্ছে ম্যানগ্রোভের আদর্শ একটা পরিবেশ। এখানে কিছু তোমাদের জন্য ছবি দিয়ে রেখেছি আমি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো চলো নেক্সট কোশ্চেন, স্নায়ুকলা ভ্রূণের কোন স্তর থেকে উৎপন্ন হয়? অপশনগুলো হচ্ছে এক্টোড্রাম, এন্ডোড্রাম, মেসোড্রাম না ব্লাস্টোসিস্ট। তো এটার অ্যান্সার হচ্ছে এক্টোড্রাম। ওকে, একটু জেনে নিই একটু আমরা যে মানব ভ্রূণ বিকাশের সময় আর কি গ্যাস্ট্রুলেশন পর্যায়ে 3টি ভ্রূণস্তর গঠিত হয়, এই যে এক্টোড্রাম, মেসোড্রাম আর এন্ডোড্রাম। আর স্নায়ুকলা গঠিত হয় এক্টোডার্ম স্তর থেকে। মস্তিষ্ক, স্নায়ুকাণ্ড, স্নায়ু এই সবই হয়েছে এক্টোডার্ম থেকে গঠিত হয়। ঠিক আছে, চুল, নখ, লক্ষণ এগুলো হচ্ছে সব এক্টোডার্ম থেকে। এন্ডোডার্ম থেকে পরিপাকতন্ত্রের অভ্যন্তরীণ আস্তরণ, শ্বাসতন্ত্রের আস্তরণ, লিভার, প্যানক্রিয়াস এগুলো। আর মেসোডার্ম থেকে উৎপন্ন হচ্ছে অস্থিপেশি, রক্ত, হৃৎপিণ্ড, কিডনি, প্রজনন অঙ্গ, এগুলো হচ্ছে মেসোড্রাম থেকে। আমি তোমাদের ছবি দিয়ে একটু বুঝিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে এন্ডোড্রাম, এটা হচ্ছে মেসোড্রাম, এটা হচ্ছে এক্টোড্রাম, এবং কি কি তৈরি হচ্ছে সেই জিনিসগুলো এখানে লেখা আছে। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। বলছে 2014 সালে শুরু হওয়া ভারত সরকারের নমামি গঙ্গে এই প্রকল্পটি হচ্ছে গঙ্গা আরাধনা, না গঙ্গা থেকে খাল সেচ, না গঙ্গা থেকে মানে গঙ্গার সাথে নদীর সংযুক্তি, না গঙ্গার পরিচ্ছন্ন জাতীয় মিশন? কি এটা কি করেছিল? তো এটার এটার অ্যান্সার হচ্ছে আমাদের গঙ্গার পরিচ্ছন্নতা জাতীয় মিশন, গঙ্গা পরিষ্কার রাখার একটা মিশন। এই যে নমামি গঙ্গে, এটা হলো ভারত সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। এটি ন্যাশনাল মিশন ফর ক্লিয়ার গঙ্গা। ঠিক আছে, এটা শুরু হয়েছিল 2014 সালে। মূল লক্ষ্য ছিল গঙ্গা নদীর দূষণ হ্রাস, গঙ্গার পুনরুজ্জীবন। এটি জল শক্তি মন্ত্রক এর অধীনে পরিচালিত হয়। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন যাওয়া যাক।
পশ্চিমবঙ্গ রাজ্যের কোন জেলা মানব সম্পদ সূচকে সর্বাধিক স্তরে উন্নতি হয়েছে? কলকাতা, বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা। তো এটার অ্যান্সার হচ্ছে কলকাতা। তো আমরা জেনে নিই এটা। এই মানব সম্পদ সূচক মানে হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, HDI, তৈরি করেছে কি UNDP। এটি মূলত তিনটি বিষয়ের উপর ভিত্তি করে নির্ধারিত হয়: শিক্ষা, স্বাস্থ্য, আয়ু, আয় বা জীবন মান। পশ্চিমবঙ্গ জেলাভিত্তিক HDI তালিকায় কলকাতা হচ্ছে সর্বোচ্চ স্থানে থাকে, আর সর্বনিম্ন HDI হচ্ছে মালদা জেলা বর্তমানে। আর ইন্ডিয়ার নাম্বার 1 স্টেট HDI কেরালা, দ্বিতীয় হচ্ছে গোয়া, আর তৃতীয় হচ্ছে হিমাচল প্রদেশ। আর লোয়েস্টে আছে বিহার আর ঝাড়খণ্ড, যেটা হয় আর কি। এখানে আমি তোমাদের একটা মানে চার্টের মধ্যে দেখিয়ে দিয়েছি, ছবির মাধ্যমে দেখিয়েছি যে এখানে কে মানে বেশি HDI স্কোরে আছে আর কি। এটা দেখে নিও পজ করে। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। সংবিধানে কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে? 156, 135, 154 না 153? তো এটার রাইট আনসার হচ্ছে 154। ধারাগুলো একটু দেখে নিই। 154 হচ্ছে এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য স্টেট, মানে রাজ্যপাল মানে রাজ্যের নামমাত্র শাসক, বাস্তব ক্ষমতা কিন্তু মুখ্যমন্ত্রী আর মন্ত্রিসভা এদেরই থাকে। এটি কেন্দ্রের মানে রাষ্ট্রপতির সমতুল্য একটা ব্যাপার আর কি। আর 156 রাজ্যপালের কার্যকালের মেয়াদ এই সম্পর্কে বলা আছে, সাধারণত 5 বছর থাকে, রাষ্ট্রপতির ইচ্ছা অনুসারে হয়ে থাকে এটা। আর 153 কি প্রত্যেক রাজ্যে একজন রাজ্যপাল থাকবে, মানে মানে এটা পদ সংক্রান্ত একটা ধারা আর কি। তো চলো নেক্সট কোশ্চেন যাওয়া যাক। বলছি নিকট দৃষ্টিসম্পন্ন ত্রুটি ঠিক করা যাবে কি করে? উত্তল লেন্স দ্বারা, অবতল লেন্স দ্বারা, না অভিসারী লেন্স দ্বারা, বা এগুলো কোনোটি নয়। তো এটার অ্যান্সার হচ্ছে অবতল লেন্স দ্বারা। এই যে আমরা নিকট দৃষ্টি ত্রুটি এইটাকে কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি মায়োপিয়া। আর দূরে যখন হয় তখন হচ্ছে হাইপার মেট্রোপিয়া। মানে দূরের যখন আমরা মানে দূরের দৃষ্টি আর কি পরিষ্কার দেখি, মানে এইটা নিকট দৃষ্টি ত্রুটি বলছে, কিন্তু এটা আমরা দূরের বস্তুকে ঝাপসা দেখি, আর এখানে আমরা কাছের বস্তুকে ঝাপসা দেখি। মায়োপিয়াতে আমরা দূরের বস্তুকে ঝাপসা দেখতে পাই, আর হাইপারমেট্রোপিয়াতে আমরা কাছের বস্তুকে ঝাপসা দেখতে পাই। ঠিক আছে, বলছি কারণটা কি? মায়োপিয়া হচ্ছে চোখের বড় অতিরিক্ত লম্বা হওয়া, অথবা চোখের লেন্সের ক্ষমতা বেশি হওয়া, ফলে দূরের বস্তু প্রতিচ্ছবি রেটিনার সামনে তৈরি হয়। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে হয়তো, এটা যদি রেটিনা হয়, এই প্রতিমা এই সামনে তৈরি হয়, এটা রেটিনা অবধি আর পৌঁছায় না। এটাই হচ্ছে মায়োপিয়া। আর এটা ঠিক করতে আমাদের অবতল লেন্সের দরকার হয়। ঠিক আছে, এটা আরও একটু ছড়িয়ে দেয় তার রেটিনার মধ্যে করে। এই যে আমি এখানে দেখিয়ে দেখো, এই যে কনভেক্স লেন্স বসানো হয়েছে, এই কনকেভ লেন্স বসানো হয়েছে, যার ফলে এই যে কোনো জিনিসের জ্যোতি আর কি তোমার একদম গিয়ে কর্নিয়াতে পৌঁছাচ্ছে, এই রেটিনাতে পৌঁছাচ্ছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা মাইনাস পাওয়ার ব্যবহৃত হয়, আর এই হাইপারমেট্রোপিয়াতে প্লাস পাওয়ার ব্যবহৃত হয়। আর এটা ঠিক করতে আমাদের উত্তল লেন্সের দরকার পড়ে। আর এটার কারণ হচ্ছে চোখের বল কম বা ছোট হওয়া, ফলে রেটিনার পেছনের ছবি পড়ে যায়। তো চলো নেক্সট কোশ্চেন যাই। হচ্ছে হিমালয়ের উৎপত্তি হয় ভারতের মহাসাগরটি হার্সিনিয়ান জিওস সিনক্লাইন থেকে, না টেটিস জিও সিনক্লাইন থেকে, না ওগুলো কোনোটি নয়। তো এটার অ্যান্সার হচ্ছে টেটিস জিও সিনক্লাইন থেকে। তো হিমালয় পর্বত সৃষ্টি হওয়ার আগে এই অঞ্চলে টেটিস নামক একটি বিশাল মহাগভীর সাগর বা জিও সিনক্লাইন ছিল। এই সাগরটি উত্তরে আঙ্গারা ল্যান্ড বা ইউরেশীয় পাত যেটা বলছে, আর দক্ষিণে গন্ডোয়ানা ল্যান্ড বা ভারতীয় প্লেট এই নামে দুটি প্রাচীন মহাদেশের মধ্যে অবস্থিত ছিল। এই দুটো পাত যখন সংঘর্ষ হয়, ফলে দেশসাগর তলদেশে সঞ্চিত পলি শিলাস্তর আগ্নেয় শিলাগুলি প্রবল পার্শ্বচাপের কারণে ভাঁজ হয়ে উপরে আসতে পারে। এইভাবে ভাঁজ হয়ে উপরে উঠে আসা পলিরাশি থেকেই আজকের সুবিশাল হিমালয় পর্বত সৃষ্টি হয়। আর এই ভাঁজগুলিকেই ভঙ্গিল বা ফলপর্বত, হিমালয়কে ভঙ্গিল পর্বতও বলা হয়ে থাকে।
আমাদের ছবির মাধ্যমে বুঝিয়েছি আর কি। এরকম এখানে যদি একটা মানে সাগর থাকে, এই দুটো প্লেটের সংঘর্ষের ফলে এই পলি, তারপরে যাই থাকে আর কি, শিলাগুলো, আগ্নেয় শিলাগুলো, তারা উপরে উঠতে শুরু করে, নিয়ে এইভাবে পর্বত সৃষ্টি করে, এইভাবে ভঙ্গি পর্বত সৃষ্টি হয়, এইভাবে আমাদের হিমালয়ের সৃষ্টি হয়েছিল। নেক্সট কোশ্চেন, ইউগ্লিনায় কি প্রকার পুষ্টি দেখা যায়? স্বভোজী, পরভোজী, মিশ্রভোজী না মিথজীবী? তো এটার অ্যান্সার হচ্ছে মিশ্রভোজী। জেনে নিন একটু, ইউগ্লিনাটা একটি অ্যাকোসিপটিস্ট, মানে প্রতিষ্ঠান হচ্ছে না প্ল্যান্ট না অ্যানিমেল, ঠিক আছে। তো এর দুইভাবে পুষ্টি সংগ্রহ করতে সক্ষম হয়। এটা নিজে সূর্যালোক ব্যবহার করে ফটোসিনথেসিসের সাহায্যেও তারা মানে পুষ্টি সংগ্রহ করে, আবার পরভোজী মানে পরিবেশ থেকে জৈব পদার্থ গ্রহণ করতে পারে। তাই ইউগ্লিনাটি মিশ্রভোজী, আর পরভোজী জৈব পদার্থ শোষণ করে, ঠিক আছে, বিশেষত অন্ধকারে। তো ইউগ্লিনাটার ছবি তোমাদের জন্য আমি এখানে দেখেছি। নেক্সট কোশ্চেন, ককলিয়া কোথায় থাকে? মস্তিষ্কে, হৃৎপিণ্ডে, লিভারে না কানে? তো এটা অ্যান্সার হচ্ছে কানে। ককলিয়াটা কি হলো, কানের অভ্যন্তরীণ অঙ্গ। এই যে এই জিনিসটা হচ্ছে ককলিয়া, এটা হচ্ছে এটা এটা একটি ইনার কানের অংশ হচ্ছে। এটি শব্দ শনাক্তকরণ আর শোনার জন্য দায়ী হয়। ককলিয়ার ভিতরে থাকে হেয়ার সেল, যা শব্দের কম্পনকে নিউরন সংকেত হিসেবে রূপান্তর করে, মানে যেটা ব্রেনে আমাদের পৌঁছায়। যে শাঁখের মতো বাঁকা নয়, এটা শাঁখের মতো অনেকটা দেখতে আর কি। যে এখান থেকে আমাদের সাউন্ড ওয়েভ আসে, এখানে আমাদের ফার্স্টে ইয়ার কানেল হয়ে যে মিডিল ইয়ারের এই বোনসগুলোতে যায়, এখান থেকে কম্পন হয়ে সেটা প্রক্রিয়াতে ঢোকে এবং প্রক্রিয়া সেটাকে ব্রেনে পৌঁছায়। তখনই আমরা সাউন্ডটাকে মানে আইডেন্টিফাই করি আর কি, যে এটা কি, কিসের আওয়াজ বা কি আওয়াজ। তো নেক্সট কোশ্চেন, বেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? থায়ামিন, নিয়াসিন, রাইবোফ্লাভিন না পাইরিটক্সিন? তো এটার অ্যান্সার হচ্ছে বেরি রোগ হচ্ছে আমাদের থায়ামিনের অভাবে। তো একটু দেখে নিই আমরা, বেরি একটি পুষ্টিজনিত রোগ। এটা ভিটামিন বি 1 মানে যেটাকে থায়ামিন বলছে, এর অভাবে হয়ে থাকে। থায়ামিন শরীরের কার্বোহাইড্রেটের বিপাক, স্নায়ুতন্ত্র, হৃদযন্ত্রের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বেরি কিছু প্রকার হয়, একটা ড্রাই বেরি যেটা স্নায়ুতন্ত্রকে আক্রান্ত করে, আর ওয়েট বেরি যেটা হৃদযন্ত্র ও রক্ত সঞ্চালন ব্যবস্থাকে আক্রান্ত করে। আর আমরা এই ভিটামিন বি 1 এর সোর্স কিছু দিয়েছি, এই সোর্সগুলো থেকে আমরা ভিটামিন বি 1 বা থায়ামিন পেয়ে থাকি। তো চলো নেক্সট কোশ্চেন যাওয়া যাক। নিচের মধ্যে কোনটি দূরত্বের একক নয়? আলোকবর্ষ, পারসেক, ফার্লং না জিফি? তো এটার আনসার হচ্ছে জিফি, কারণ এই তিনটি আমাদের জানো যে আমরা দূরত্বের একক। নেক্সট কোশ্চেন, গড়ে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কত? তো বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ হচ্ছে 3%। নেক্সট, কম্পিউটার শব্দটি এসছে ইংরেজি শব্দ হতে, জার্মান শব্দ হতে, গ্রিক শব্দ হতে না ফার্সি শব্দ হতে? তা কম্পিউটার শব্দটি করতে এসছে না গ্রিক শব্দ থেকে। আচ্ছা, এই কম্পিউটারের জনক কাকে বলা হয়? কম্পিউটারের জনক কাকে বলা হয়? না স্যার চার্লস বেবেজকে।
ওকে, নেক্সট কোশ্চেন। জাতীয় মানব অধিকার দিবস কোন দিনটি? 6ই আগস্ট, 10ই ডিসেম্বর, 8ই মার্চ না 6ই জুন? তো এটার অ্যান্সার হচ্ছে 10ই ডিসেম্বর। জাতীয় মানবাধিকার দিবস প্রতি বছর 10ই ডিসেম্বর পালিত হয়ে থাকে। এমনি পালিত হয় মানব অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য। 10ই ডিসেম্বর 1948 জাতিসংঘ, ঠিক আছে, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস গ্রহণ করেন। সেই ঐতিহাসিক ঘটনার স্মরণেই এই দিনটি মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়ে থাকে। নেক্সট কোশ্চেন যাই। ইতালির রাজধানী হচ্ছে রোম, সবাই জানো তোমরা। আর জাকার্তা হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী, তেহরান হচ্ছে ইরানের রাজধানী, আর বাগদাদ হচ্ছে ইরাকের রাজধানী। ঠিক আছে, রোমকে কি বলা হয়? রোমকে ইটার্নাল সিটি বলা হয়। আর ইতালির মূলটা হচ্ছে ইউরোপ। নেক্সট, মৌর্য শাসক যিনি তার আদেশগুলি প্রিয়দর্শী নামের ব্যবহার করতেন? বিম্বিসার, অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য না বৃহত্তর? এরা সবাই যেন প্রিয়দর্শী, অশোককে বলা হতো। সম্রাট অশোক সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ, যেমন শাসনকাল ছিল তার 273 থেকে 232 খ্রিস্টপূর্ব অবধি। পিতা ছিল বিন্দুসার, কলিঙ্গ যুদ্ধ করেছিল 261 খ্রিস্টপূর্ব অব্দে। তো কলিঙ্গ যুদ্ধ কারণে অশোকের সাথে কলিঙ্গ রাজ্যের মধ্যে হয়েছিল, এবং কলিঙ্গ যুদ্ধের পরই তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। আর অশোককে বলা হয় ধর্মাশোক। অশোকের শিলায় প্রথম পাঠোদ্ধার করেছিল জেমস প্রিন্সেপ। আচ্ছা, মৌর্য যুগ সম্বন্ধে কিছু পয়েন্ট জেনে নিই আমরা। সময়কাল ছিল 322 থেকে 185 খ্রিস্টপূর্ব অবধি। রাজধানী ছিল পাটলিপুত্র, বর্তমানে পাটনা। ভাষা ছিল প্রাকৃত। লিপি ছিল ব্রাহ্মী লিপি। কিছু 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 স্থানে খরচটি লিপি ব্যবহার করা হতো, কিন্তু মেনলি ব্রাহ্মী লিপি ব্যবহার করা হয়েছিল। প্রশাসনিক গ্রন্থ ছিল অর্থশাস্ত্র, যেটা হচ্ছে কৌটিল্য বা চাণক্য লেখা। জাতীয় প্রতীক ছিল অশোক স্তম্ভ। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা কে ছিল না? চন্দ্রগুপ্ত মৌর্য। অশোক ছিল হচ্ছে শ্রেষ্ঠ সম্রাট, আর শেষ শাসক ছিল হচ্ছে বৃহত্তর। তো নেক্সট কোশ্চেন, কোন সুলতান প্রথম জীবনে দাস ছিলেন? কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি না বয়বন? তো এটার অ্যান্সার হচ্ছে আলাউদ্দিন খলজি। আচ্ছা, আলাউদ্দিন খলজি বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন। শাসনকাল ছিল 1296 থেকে 1316 খ্রিস্টাব্দ। রাজধানী ছিল দিল্লি। ইকতা প্রথা সংস্করণ করেন, বাজার নিয়ন্ত্রণের নীতি প্রবর্তন করেন, দা গুলিয়া প্রথা, আলাই দরওয়াজা নির্মাণ করেন, এবং প্রথম সুলতান যিনি দাক্ষিণাত্যের সাম্রাজ্য বিস্তার করেছিলেন। ইথাসিস বারানি তাকে দ্বিতীয় আলেকজান্ডার বলে অভিহিত করেছিলেন। নেক্সট কোশ্চেন, রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুসারে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বলতে বোঝায় নতুন অন্তর্ভুক্ত গ্রাহকদের বর্ধিত গ্রাহক সুরক্ষা, না সহজ এবং দ্রুত অভিযোগ প্রশমের ব্যবস্থা, ফাইন্যান্সিয়াল জন্য লিটারেসির জন্য বর্ধিত প্রচেষ্টা, না উপরের সবগুলি? তো এটা রাইট অ্যান্সার হচ্ছে উপরের সবগুলি। বা মানে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বা আর্থিক অন্তর্ভুক্তি বলতে আরবিআই বোঝায় যে সমাজের সব স্তরের মানুষকে ব্যাংকিং ও আর্থিক পরিষেবায় আওতায় আনা। এর মধ্যে থাকে ব্যাংক অ্যাকাউন্ট, ঋণ, বিমা, ডিজিটাল পেমেন্ট, আর্থিক সেবা, সমস্ত কিছুই আর কি এর মধ্যে থাকে। এটা অ্যান্সার আসছে উপরে সবগুলি হবে। ওকে, নেক্সট, কোন ঐতিহাসিক পেশোয়া প্রথম বাজিরাওকে মারাঠা জাতির নেপোলিয়ন বলে অভিহিত করেন? এটার অ্যান্সার হচ্ছে গ্র্যান্ডাফ। নেক্সট, সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় কে গভর্নর ছিলেন? তো সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় আমাদের গভর্নর ছিল হচ্ছে লর্ড বেন্টিং। কখন মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসাবে নামকরণ করা হয়? তো এটা অ্যান্সার হচ্ছে 14ই জানুয়ারি 1969। স্বাধীন ভারতের পর মাদ্রাজ রাজ্য ছিল দক্ষিণ ভারতের একটি প্রদেশ। ভাষা ও সংস্কৃতির ভিত্তিতে মাদ্রাজ রাজ্যের পুনর্গঠন ও নামকরণের দাবি দীর্ঘদিন চলছিল।
14 জানুয়ারি 1969 সরকারিভাবে নাম পরিবর্তন করা মানে তামিলনাড়ু রাখা হয়। নামকরণের কারণ দেশটির প্রধান ভাষা ও সংস্কৃতি তামিল ছিল, তাই জন্য এই তামিলনাড়ু মানে হচ্ছে তামিলের দেশ। নেক্সট, ব্লক পর্যায়ে স্বায়ত্ত শাসনমূলক প্রতিষ্ঠান কোনটি? গ্রাম পঞ্চায়েত, অঞ্চল সমিতি, জেলা পরিষদ না পঞ্চায়েত সমিতি? তো ইন্ডিয়ার অ্যান্সার হচ্ছে পঞ্চায়েত সমিতি। যে পঞ্চায়েতি ব্যবস্থা 3টি স্তরে ভাগ আছে, ঠিক আছে? এই গ্রাম স্তর বা গ্রাম পঞ্চায়েত, ব্লক স্তর পঞ্চায়েত সমিতি, জেলা স্তর হচ্ছে জেলা পরিষদ। এটা 73তম সংবিধান সংশোধনী আইন দ্বারা গৃহীত হয়েছিল এবং কার্যকর হয় 28 এপ্রিল 1993-তে। সংবিধানযুক্ত পার্ট হচ্ছে এটা 9 আর অনুচ্ছেদ 243 থেকে 243। বলবন্ত রায় মেহতা কমিটি এই পঞ্চায়েতি ব্যবস্থার ধারণাটা দিয়েছিল। আর প্রথম বাস্তবায়ন রাজ্য হচ্ছে রাজস্থান, নাগৌরে এটা প্রথম হয়েছিল। এখানে একটা ছবির মাধ্যমে সেটা বুঝতে পেরে তোমাদের বুঝিয়েছি আর কি, ডিস্ট্রিক্ট লেভেল, ব্লক লেভেল আর ভিলেজ লেভেল। ডিস্ট্রিক্ট পঞ্চায়েত বা জেলা পরিষদ, ব্লক পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, আর এখানে যে ভিলেজ পরিষদ এবং গ্রাম পঞ্চায়েত। নেক্সট, নাসার হিসাব অনুযায়ী ভূপৃষ্ঠে পৃথিবীর গড় তাপমাত্রা কত? তো এটা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট, টার্জান চরিত্রের সৃষ্টিকর্তা কে? হচ্ছে এডগার রাইস বার্গস, এটা হচ্ছে তার সৃষ্টিকর্তা। চায়নাম্যান কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? চায়নাম্যান হচ্ছে ক্রিকেটের সাথে যুক্ত, তোমরা সবাই জানো। আমাদের ইন্ডিয়ান বোলার কুলদীপ যাদব হচ্ছে চায়নাম্যান বোলার। এটা হচ্ছে লেফট আর্ম স্পিন বোলিং একটা, এটা গুগলি টাইপ টার্ন করে, যেটা ডান ভেতর দিয়ে বাইরে টার্ন হয়। আচ্ছা, ফুটবলের সাথে কিছু শব্দ জানি আমরা, পেনাল্টি কিক, হ্যাট্রিক, ফ্রি কিক, অফসাইড, কর্নার কিক, এগুলো হচ্ছে ফুটবলের সাথে সম্পর্কিত। হকির সাথে হচ্ছে পেনাল্টি, স্ট্রোক, ট্রিপলিং, স্টিক, সার্কেল, হিট। বক্সিংয়ের সাথে হচ্ছে নক আউট, রাউন্ড, পাঞ্চ, হুক, জ্যাপ, রিং। তো চলো নেক্সট কোশ্চেন। হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কি? ফ্যাটম্যান, বিগ বয়, লিটল বয় না থিন বয়? তো হিরোশিমাতে যেটা ফেলা হয়েছিল সেটার নাম হচ্ছে লিটল বয়। আর ফ্যাটম্যান কোথায় ফেলা হয়েছে? নাগাসাকিতে। লিটল বয়ের স্থান ছিল হিরোশিমা শহরে ফেলা বোমার নাম লিটল বয়। 6 আগস্ট 1945-এ ফেলা হয়েছিল। বোমার ধরন কি ছিল না? ইউরেনিয়াম 235 গান টাইপ ফিউশন বোম। মারণ ক্ষমতা প্রায় 15 কিলোটন। এটা প্রথম ব্যবহার করা পারমাণবিক বোমা। আর ফ্যাটম্যানটার বোমার ধরন কি ছিল না? প্লুটোনিয়াম 239। আর এটার ক্ষমতা ছিল প্রায় 20 to 21 কিলোটন। দুটো ছবি আমি অ্যাড করে দিয়েছি। নেক্সট, অটল টানেল বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল মানালিকে ড্যাশের সাথে সংযুক্ত করে? কুলু, সিমলা, জম্মু না লাহোল স্পিতি? অ্যান্সার হচ্ছে লাহোল স্পিতির সাথে সংযুক্ত করে অটল টানেল। অটল টানেল দৈর্ঘ্য হচ্ছে 9.2 কিলোমিটার, অবস্থান হচ্ছে হিমাচল প্রদেশ। ঠিক আছে, বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল এটা। নিয়োগ হচ্ছে বিআরও, বর্ডার রোড অর্গানাইজেশন। পুরোনো সময়ে লাহোল স্পিতি 6 মাস যখন বড় ঢাকা থাকতো, কিন্তু এখন এটা সারা যাতায়াত সম্ভব এই টানেলটার মাধ্যমে। 2020 সালে প্রধানমন্ত্রী দ্বারা এটা উদ্বোধন করা হয়। এই টানেলটি রোহতাং পাস এর নিচ দিয়ে তৈরি হয়েছে। দেখো এখানে লেখা আছে অটল টানেল রোহতাং। এটা উচ্চতা হচ্ছে 3000 মিটারেরও বেশি সমুদ্র পৃষ্ঠ থেকে। নেক্সট কোশ্চেন, 2027 সালে 39তম ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হবে ওড়িশায়, মেঘালয়ে, নাগাল্যান্ডে না গোয়াতে? তো এটার অ্যান্সার হচ্ছে মেঘালয়। 39তম যেটা হবে 2027 সালে, কামিং টু মেঘালয় 2027-এ 39তম ন্যাশনাল গেম অনুষ্ঠিত হবে।
ন্যাশনাল গেম হচ্ছে সবচেয়ে বড় মাল্টি স্পোর্টস জাতীয় প্রতিযোগিতা যেখানে সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলো অংশ নেয়। এটা আয়োজন করে কি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। প্রথম ন্যাশনাল গেম হয়েছিল 1924 সালে লাহোরে, তখন ব্রিটিশ ইন্ডিয়া ছিল। এটার নাম ছিল তখন অলিম্পিক গেমস অফ ইন্ডিয়া। তো 37তম হয়েছিল গোয়াতে, 38তম হয়েছিল উত্তরাখণ্ডে, 39তম হবে মেঘালয়, আর 40তম হবে চণ্ডীগড়ে। নেক্সট, বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন ট্রেন মানে ট্রেন ইঞ্জিন তৈরি করলো কে? তো এটা আমাদের ভারতই করেছে, সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন তৈরি করেছে। নেক্সট, 2025 সালের জুন মাসে কোন ভারতীয় ক্রিকেটার আইসিসি হল অফ ফেমের অন্তর্ভুক্ত হলেন? তো এটা অ্যান্সার হচ্ছে মহেন্দ্র সিং ধোনি অন্তর্ভুক্ত হয়েছিল। তো আজকে আমাদের 30টা কোশ্চেন শেষ হয়েছে। আমাদের যেটুকু দরকার সেটুকুই করেছি আমরা। আর নেক্সট ক্লাসে আমরা প্র্যাকটিস টেস্ট 2 নিয়ে আসবো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও, এবং ভিডিওগুলো যদি এরকম ভিডিও আরও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো থ্যাংক ইউ, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।